সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এর আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি নানা রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সিএএ নিয়ে। আজকেও তেমন আমরা আলোচনা করব এবং আজকেই কিন্তু 6টা কোশ্চেনের উত্তর আপনাদের সামনে রাখবো এবং আশা করি এই কোশ্চেনগুলো সবার মনেই থাকে এবং এই কোশ্চেনগুলোর উত্তর পেয়ে আপনারা হয়তো অনেকটাই নিজেদের যে প্রশ্নের উত্তর সেটা পেয়ে যাবেন। তো নাগরিকত্ব সংশোধনীয় আইন নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এনআরসি শুরু হলে আপনাদের সিএ রক্ষাকবচ হবে কিনা, বাংলাদেশি হিন্দুদের ভয় আছে কিনা, বা গুরুত্বপূর্ণ কি প্রশ্নোত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা দেখতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এর আগের দুটো ভিডিওতে আমরা কিন্তু 1 থেকে 8 পর্যন্ত যে কোশ্চেন সেগুলো দেখেছিলাম, যার জন্য আজকে সরাসরি আমরা 9 নাম্বার কোশ্চেন থেকে কিন্তু শুরু করব। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন 9 নাম্বারে যে কোশ্চেন করা হয়েছে যে শরণার্থীদের নিয়ে আগে কখনো প্রয়োজনীয় আইন আনা সম্ভব হয়নি কেন। দেখুন, এর উত্তরে বলেছে এমনটা কিন্তু নয় যে শরণার্থীদের নিয়ে এই বিল কিন্তু প্রথমবার ভারত পাশ করলো। এর আগে 1950 সালে যখন পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন আর ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী, তখন মন্ত্রিসভা শরণার্থী আইন 1950 বিষয়ে কিন্তু সম্মতি দেয়। সেখানে বলা হয়েছিল আসাম দিয়ে ভারতে আসা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে, কিন্তু যারা বিশেষত হিন্দু এবং শিখ নির্যাতনের শিকার হয়ে ভারতে আসছেন তাদেরকে কিন্তু ভারত থাকার জায়গা করে দেওয়া হবে। যদিও এই আইন যথাযথ পালন করা হয়নি। এরপর 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী কিন্তু ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তখন কিন্তু সরকার সিদ্ধান্ত নেয় রাজস্থান এবং গুজরাট সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়ার ব্যাপারে, যেখানে রাজ্য সরকার হিন্দু এবং শিখ শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইলে দিতে পারবে। বাস্তব কথা হলো শরণার্থীদের সমস্যা ভারতের যে 3টে রাজ্যে সব থেকে বেশি, তাদের একটা হচ্ছে পাঞ্জাব এবং অন্য দুটো হচ্ছে পশ্চিমবঙ্গ ও আসাম। তাই সারা ভারতব্যাপী একটা কিন্তু আইন আনার দরকার ছিল, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আমরা যদি 10 নাম্বার কোশ্চেন দেখি, দেখুন 10 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে যারা দেশ স্বাধীন হওয়ার আগেই ভারতে এসেছিলেন তাদের কি আবার নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? অর্থাৎ যারা দেশ স্বাধীন হওয়ার আগেই ভারতে এসেছেন তাদের কি নাগরিকত্বের প্রয়োজন রয়েছে? দেখুন, একদমই না। নিয়ম অনুযায়ী যারা 1948 সালের 19শে জুলাইয়ের আগে ভারতে এসেছেন তারা স্বাভাবিকভাবেই ভারতের নাগরিক। এছাড়া যারা ওই তারিখের পরে কিন্তু বাংলাদেশ গঠনের আগে ভারতে এসেছেন তারা আবেদন মারফত কিন্তু ইতিমধ্যেই ভারতের যে নাগরিক সেটা কিন্তু হয়েছেন। সুতরাং তাদের আবার নতুন করে আবেদনের প্রশ্নই ওঠে না। এমনকি যারা তার পরেও একটা নির্দিষ্ট তারিখ অবধি ভারতে এসে নাগরিকত্ব নিয়েছেন তাদের আবেদন প্রয়োজন নেই বলেই এখনো অবধি কিন্তু জানা যাচ্ছে। এবার 11 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, সিএতে ওই তারিখ 31শে ডিসেম্বর 2014 হিসাবে উল্লেখ থাকার কারণ কি? দেখুন, নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী ওই 3 দেশের সংখ্যালঘু যারা ভারতে এসে কমপক্ষে 5 বছর আছেন তারাই ভারতের নাগরিক হবেন। তাই 5 বছর আগের ডিসেম্বরের শেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে, যাতে এক লহমায় কিন্তু বর্তমানে ভারতে থাকা সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান নাগরিককে নাগরিকত্ব দেওয়া যায়। এবং 12 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, এখানে দেখুন পরিষ্কারভাবে বলছে কিন্তু ধর্মীয়ভাবে অত্যাচারিত হবার প্রমাণ কোথা থেকে পাওয়া যাবে? যে আপনি ধর্মীয় অত্যাচারের কারণেই যে এসেছেন সেটা কিভাবে প্রমাণ হবে? দেখুন, এখনো পর্যন্ত যা খবর তাতে ওই 3 দেশ থেকে ধর্মীয় বা সংস্কৃতিগত নির্যাতিত হবার কোনো প্রমাণ নাগরিকত্বের জন্য কিন্তু আবেদন করার সময় দিতে হচ্ছে না বা দিতে হবে না। শুধুমাত্র একটি ঘোষণা থাকবে যেখানে আবেদনকারীকে ঘোষণা করতে হবে তিনি ওই 3 দেশের সংখ্যালঘু এবং ধর্মীয়ভাবে নির্যাতনের কোনো প্রমাণ কিন্তু চাওয়া হবে না বা তার কোনো প্রশ্নই কিন্তু ওঠে না। সরকার জানে এরকম কোনো প্রমাণ চাওয়া অনৈতিক এবং অমানবিক। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সম্ভবত খুব শীঘ্রই কিন্তু কেন্দ্র সরকার নিয়ে আসবে। মোদ্দা কথা হলো কাগজ দেখানো সংক্রান্ত যেসব কথা বলে মানুষকে আতঙ্কিত এবং বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। আমরা যদি দেখি ওই 3 দেশের নির্যাতিত হবার বা ওই 3 দেশে সংখ্যালঘু হবার কোনো প্রমাণ কিন্তু কোনোদিন চাইবে না, কেন্দ্র সরকার স্পষ্ট
করেছে। 13 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, নতুন আইনে দেশেরই কিছু জায়গাকে বাদ দেওয়ার কারণ কি? ওই জায়গায় যারা থাকেন তারা কি নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন? দেখুন, আসাম, মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরার যে সমস্ত জায়গা ষষ্ঠ তপশিল এর অন্তর্গত এবং ভারতের যেসব জায়গায় যেতে ইনার পারমিট লাগে সেই সব স্থানে কিন্তু এই আইনের বাইরে রাখা হবে, এটাই কিন্তু বলা হয়েছে। দেখুন, রাখা হয়েছে মূলত সেখানকার স্বকীয়তা এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য। আমরা যদি দেখি এখানে এই সব এলাকায় যারা থাকেন তারা দেশের অন্য কোনো জায়গা থেকে নাগরিকত্বের আবেদন করলে নাগরিকত্ব সমেত সব ধরনের নাগরিক সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এবং আমরা 14 নম্বর কোশ্চেন যদি দেখি, দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, ভবিষ্যতে যদি এনআরসি হয় তবে আসামের মতো পশ্চিমবঙ্গেও অনেক হিন্দু নাগরিকত্ব হারাবে, কতটা যুক্তিসঙ্গত? দেখুন, প্রথম কথা, কেন্দ্রীয় সরকার বিশেষত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বারবার কিন্তু বলেছেন এখনই এনআরসি করার কোনো পরিকল্পনা নেই। দেশের আপামর জনসাধারণের সার্বিক মতকে সরকার সর্বাধিক গুরুত্ব দেয় এবং দেবে। দ্বিতীয় কথা, আসামে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে আসাম চুক্তি অনুযায়ী। সিএ লাগু হবার আগেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ওই রেজিস্ট্রেশন হয়ে যাওয়াতে বাংলাদেশ থেকে আসা কিছু হিন্দু দুর্ভাগ্যবশত বাদ গেলেও যেতে পারে, তার দায় কিন্তু কোনোভাবেই কেন্দ্রীয় সরকার নয়। সবথেকে বড় কথা, সুপ্রিম কোর্টের নির্দেশ আসামে এনআরসি হবার আগে যদি ক্যাব পাস হয়ে যেত সেক্ষেত্রে হিন্দু বৌদ্ধরা একজনও কিন্তু বাদ যেত না, সেটাই কিন্তু বলা হচ্ছে। তৃতীয়ত, ক্যাব পাস করার জন্য কেন্দ্রীয় সরকার এই বিপুল আগ্রহের মূল কারণ ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা পশ্চিমবঙ্গের প্রায় 2 কোটি হিন্দু, বৌদ্ধ, শিখ উদ্বাস্তু, প্রকৃত তাদের উদ্বাস্তু বলাটাও উচিত নয়, কারণ তারা আমাদেরই লোক। সুতরাং হিন্দু, বৌদ্ধ, শেখ, জৈনদের স্বার্থ রক্ষার জন্য কিন্তু এই বিলে এদের নাগরিকত্ব বিন্দুমাত্র আঁচ পড়বে না এবং কিন্তু বলা হচ্ছে, বরং বলা যায় ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে বাস করা প্রতিটা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন অখণ্ড ভারতেরই নাগরিক। তাই যারা হিন্দুদের ভয় দেখাবে এবং এসব ভুলভাল কথা কিন্তু রটাচ্ছে বা ঘটাচ্ছে, তাদের কথায় ভয় না পাওয়ার কিন্তু দরকার, বা তাদের কথায় কিন্তু পাত্তা না দেওয়াই দরকার। ভারতের মাটিতে থাকা একজন হিন্দু বা বৌদ্ধ বা শিখ বা জৈন কোনো অবস্থাতেই নাগরিকত্ব বা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আসামে যখন এনআরসি হয়েছিল তার আগে ক্যাব বা এই যে সিএ এই আইনটা যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ওই সিএ এর মাধ্যমে আবেদন করে অলরেডি নাগরিকত্ব পেয়ে থাকতো, যার কারণে যখন এনআরসি শুরু হলো তখন কিন্তু তারা একজনও বাদ পড়তো না, এটাই কিন্তু বলা হচ্ছে। তো সেই কারণটাই কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসে দাঁড়িয়েছে যে সিএএ যারা আবেদন করে সার্টিফিকেট অলরেডি নিয়ে নিয়েছেন তাদের কাছে কিন্তু এনআরসি কোনো ব্যাপার না, কারণ এনআরসি যখন হবে আপনি অলরেডি আগেই কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে বসে আছেন, অর্থাৎ আপনার এনআরসিতে নাম তুলতে কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো টোটাল 14টা কোশ্চেন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, আর কিন্তু কোনো কোশ্চেন আপনাদের হয়তো মনে থাকার কথা নয়, যদি তাও থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটার রিপ্লাইও কিন্তু দিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনারা চাইলে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের যে কোশ্চেন সেগুলো করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।